আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই জানো তো যে আজকে ক্লাস রুটিন পেয়েছো? আর অরণি তো জানিয়ে দিয়েছে মনে হয় সবাইকে যে আজকে ক্লাস। তোমরা কি এখন ক্লাস কম করো? ম্যাম এখন একটু কম। এত কম উপস্থিতি, আমি লাস্ট যে কয়েকটা ক্লাস নিলাম খুবই কম উপস্থিতি ছিল। পরে যদি আবার বলে যে ম্যাডাম সমস্যা কি ক্লাস করিনি, তখন কি করব? আচ্ছা, যারা সমস্যা দিয়েছে, জয়শ্রী আছো? জি ম্যাম, আছি। যারা সমস্যা দিয়েছে যে কি কি যেন টপিকের সমস্যা সেগুলো লিখে দিয়েছে, তারা কি এখন সবাই ক্লাসে আছে? ম্যাম আমি একটু দেখতেছি, দেখে বলতেছি। একটু দেখে বলো। আচ্ছা, এমনিতে বলো তো তোমাদের সমস্যা আছে কিনা? ম্যাম একজনও তো নাই। ম্যাম যারা একজন? সমস্যা লিখে দিয়েছিল একজনও নাই। তাহলে এখন বলো যে আমি কি করব? একটা ক্লাস নিচ্ছি, পরে না ম্যাম, আবার একজন আছে। হচ্ছে। আচ্ছা, একজন ম্যাম ম্যাম আছে। একজন আছে, ম্যাম মিশি আছে। হ্যাঁ ম্যাম মিশি আছে, তারপর হচ্ছে হ্যাঁ ম্যাম শুধু মিশি আমাকে লিখে দিছিল, ওগুলো তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি ম্যাম। আচ্ছা, কি নাম? নিশি? ম্যাম মিশি। নিশি না মিশি? ম্যাম মিশি মিশি ম্যাম আচ্ছা, ঠিক আছে মিশি, একটু রেসপন্স করো। জি হ্যাঁ, বলো তো হচ্ছে কি কি সমস্যা একটু আমাকে বলো। ম্যাম হচ্ছে একটা কোশ্চেন আপনি পড়িয়েছিলেন, কিন্তু এটা দুই ভাবে আসছে মানে পরীক্ষার মধ্যে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমি একটু দেখে বলছি। হ্যাঁ, বলো। অ্যাক্টিভ স্টুডেন্টরা কি ক্লাসে আছো? মানে যারা খুব অ্যাক্টিভ। বলো তো ম্যাম অরণি। আমাদের ম্যাম হচ্ছে যে যারা অ্যাক্টিভ তারাই হচ্ছে ম্যাম ক্লাসে থাকে ম্যাম, এই কয়েকজনই থাকি আমরা ক্লাসে, আর হচ্ছে যে ম্যাম ম্যাক্সিমামই হচ্ছে যে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। এই বাকিদের কি খবর? আর আতিয়াকে আমি কখনো দেখি না। আতিয়া, তারপর হচ্ছে আর কে যেন তোমাদের, দিবা, এরা কোথায়? এদেরকে আমি, আতিয়াকে মনে হয় একটা ক্লাস আমি পাইনি। দিবা তো থাকে। আচ্ছা, দিবা থাকে। আতিয়ার কি সমস্যা? ম্যাম আতিয়া গ্রামেও থাকে, অনেক সময় নেট থাকে না, আর আতিয়া অনলাইনে ক্লাস কিছু বুঝে না, এই জন্য করে না। অনলাইনে ক্লাস কিছু বুঝে না? আচ্ছা, আমার এই ক্লাসগুলি বলো তো, আমি যখন অফলাইনে নিতাম আমি কি এভাবেই নিব না? আমি যখন স্লাইড দিয়ে পড়াচ্ছিলাম তখন অফলাইনে তো আমি এভাবেই নেই, নাকি অনলাইন অফলাইনের মধ্যে অনেকটা ডিফারেন্স মনে হয়? ম্যাম অনেক ডিফারেন্স আছে, আপনাকেই তো দেখা যায় না। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য ঠিক। মাঝে মাঝে আমার কাছে মনে হয়, আমি যেমন একটা দুটো অনলাইনে যখন ক্লাস করি, না কিছু ক্লাস আমার কাছে মনে হয় হ্যাঁ বুঝতে পারছে, আবার কিছু জিনিস মনে হয় কি কি বলছে ধরতে পারছে না। মানে কানে মনে হচ্ছে মানে মানে কানের উপরে তো বেশি জোর দিতে হয়, তাই না? কারণ দেখাটা ঠিক আছে দেখছি, কিন্তু মনে হচ্ছে হিয়ারিংটার উপর বেশি প্রেশার দিতে হয়। তখন মনে হয় যেন কিছুই বুঝতে পারা যায় না, এরকম হয় মাঝে মাঝে। ম্যাম এখন আর ভালো লাগে না স্ক্রিনের ক্লাস করতে করতে, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। স্ক্রিনের ক্লাসগুলো হচ্ছে যে আমরা যেভাবেই হোক মানে বাসায় যে সিচুয়েশনে থাকি ওই সিচুয়েশনে বসেই ক্লাসটা করি, সবসময় হয়তো ম্যাম রেডিও হতে পারি না, তো ওই জন্য হচ্ছে যে ম্যাম আমাদের না আগ্রহটা কমে আসতেছে দিন দিন। আমার নিজেরও এখন অনলাইন ক্লাস নিতে ইচ্ছে করে না, এটা তো স্বাভাবিকই। আর অনেক অফলাইন লম্বা একটা টাইম, অনেকদিন থেকে চলে আসতেছে একই একই প্রসেস। আসলে তাই একঘেয়েমি। এখন দেখো ইনস্টিটিউশনের প্রয়োজনীয়তা কত বেশি এখন মনে হচ্ছে। আগে মনে হতো স্কুল কলেজ দিয়ে আসলে কি হয়, পড়াশোনাটা নিজের। আসলে বিষয়টা তা না। একটা ট্র্যাকের মধ্যে থাকলে কি, মানে একটা রুটিনের মধ্যে, ডেইলি বেসিসের রুটিনের মধ্যে থাকলে জিনিসটা ভালো হয়, মানে একটা স্পিড কাজ করে।
আর এইভাবে এই জিনিসটা তো আসলে একটু স্পিড কম কাজ করে, মানে কাজই করে না আসলে। পড়াশোনা তো আমার মনে হয় যে আমি তো পড়েই যাচ্ছি, আমি জানি না, কিন্তু তোমার তো পড়া হচ্ছে কিনা এটা তো জানি না। আর না হওয়ারই কথা। আমার নিজেরই, আমি পার্সোনালি যদি কোনো কিছু করতে চাই, আমার খুব আলসেমি লাগে, মনে হয় যেন সকালে পড়বো না, থাক রাতে পড়বো, আচ্ছা কালকে থেকে পড়বো। এইরকমই প্রতিদিন করে যাচ্ছি, আসলে পড়াটা হয় না। একটু কষ্ট, কিছু করার নাই আসলে। এখন ম্যাম আমার আমাদের ম্যাম হুম, আমাদের অ্যাসাইনমেন্টের ডেট কি দিয়েছে? ম্যাম দিবে কি মনে হয়? সবাই তো অ্যাসাইনমেন্ট করে শেষ করে ফেলছে। খুব ভালো হয়েছে, শেষ করে ফেলো। কিন্তু অ্যাসাইনমেন্টের ডেট আসলে কেন দিচ্ছে না, কারণ হচ্ছে ফোর্থ ইয়ার নিয়ে সবাই একটু বেশি শঙ্কিত। ওদের তো আসলে এই একটা ফাইনাল পরীক্ষার জন্য ওরা বসে আছে, ওরা চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে না। তোমাদের তো সামনে কোনো চাকরির পরীক্ষা নাই, তো ওদের আসলে একদম কোনো কিছুই ধরতে পারছে না। দেখা যায় বিসিএস বা ব্যাংক এই ধরনের পরীক্ষাগুলি তো ওরা অ্যাটেন্ড করতে পারছে না। এই জন্যই আসলে কি, মানে আপাতত ফোর্থ ইয়ারটা যেমন এতদিন কিন্তু অনলাইনে, আমরা যেমন অনলাইনে 3টা মক টেস্ট হয়েছে, কিন্তু জানো মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু মক টেস্ট হয়েছে অনলাইনে। তো জানি না এখন আসলে কি সিদ্ধান্ত আসবে। ইউনিভার্সিটি যেমন হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা অফলাইনে নিচ্ছে, সশরীরে নিচ্ছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি তো হচ্ছে একদম সশরীরে পরীক্ষা নিচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তো আমার মনে হচ্ছে ইনশাল্লাহ হয়তো ইউনিভার্সিটি গুলো খুলে যাবে, মানে যেরকম কথা শুনছি। তা আমার মনে হচ্ছে যে হয়তো সেপ্টেম্বর নাগাদ খুলে যেতে পারে, অ্যাটলিস্ট ইউনিভার্সিটি গুলি হলো খুলবে। হয়তো আগের মতো ওইভাবে ফিরে আসাটা সম্ভব না, রোস্টারিং করে হতে পারে, মানে তারপরও কিছু একটা কার্যক্রম শুরু হবে আমার মনে হচ্ছে সেপ্টেম্বর থেকে। পরীক্ষাগুলো অ্যাটলিস্ট শুরু করে দেবে। তো ফাইনাল পরীক্ষা এইটা যদি হয়ে যায় তাহলে তোমাদের গুলি তো ডেট দিয়ে দিবে, তখন সমস্যা থাকার কথা না আমার মনে হয়। ম্যাম খোলার আর সাথে যে সাথে কি আমাদের এক্সামের কোনো পসিবিলিটি আছে, মানে আমাদের থার্ড ইয়ারের? এমনিতেও তো তোমাদেরকে হচ্ছে সময় দেয়া হবে, এরকম বলবে না যে হ্যাঁ এখন খুলেছে ধরো 1 তারিখে খুলেছে, নিশ্চয় বলবে না 7 তারিখ থেকে পরীক্ষা। মিনিমাম হয়তো 15 দিন বা 1 মাসের মতো হয়তো সময় দিতে পারে, মানে আমি নিশ্চিত না। তবে সাধারণত যে কোনো পরীক্ষার আগে মিনিমাম তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় দিবে, যে পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে, তাই না? উইদাউট এনি প্রিপারেশন ওরা বলবে না হঠাৎ করে যে কালকে থেকে পরীক্ষা বা আগামী সপ্তাহ থেকে পরীক্ষা। একটু প্রসিডিউর লাগবে। আর তাছাড়া আগে তো ফোর্থ ইয়ার ফাইনাল আর মাস্টার্স ফাইনাল হবে, এরপরে ম্যাম, তোমাদেরটা। ওই ফুটবলের আপুদের কি হচ্ছে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে নাকি আপুদের অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া অনলাইনে হচ্ছে? কিন্তু অনলাইনে আসলে মক টেস্ট হয়েছে, 3টা মক টেস্ট হচ্ছে। 3টা না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, মানে 3 দিন ধরে মক টেস্ট হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট একদিন করে মক টেস্ট দিয়েছে। যেমন টেক্সটাইল বা ফুড আলাদা আলাদা দিনে পরীক্ষা দিয়েছে, আধা ঘন্টার সময়ের মধ্যে ওরা পরীক্ষা দিয়েছে। তো আমি দেখলাম যে বেশ কিছু জটিলতা আছে অনলাইনে পরীক্ষা, আসলে বিষয়টা ফিজিক্যালি পরীক্ষার যে বিষয়টা আর অনলাইনে পরীক্ষার বিষয়টা একদমই আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছে মেয়েদেরকে হচ্ছে ওভাবে কন্ট্রোল করা যায় না, ওরা দেখে লিখছে কিনা, ক্যামেরার পজিশন যেহেতু একদমই নতুন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েরা ঠিক মতো ক্যামেরাটা ধরতে পারছে না, দেখে লিখছে কিনা এই ধরনের কোনো আসলে ইয়ে নাই। আবার হঠাৎ করে দেখা যাচ্ছে নেট চলে যাচ্ছে, অনেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, মানে কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে, বা আমাদেরও প্রবলেম হচ্ছে। যেমন আমি জয়েন করতে যখন গিয়েছি, আমি জয়েন করেছি প্রথমে ঠিক আছে, তার কিছুক্ষণ পরে দেখে আমি কোনো কানেকশনই পাচ্ছি না। আমি ডিপার্টমেন্ট থেকে জয়েন করেছি, ডিপার্টমেন্টের নেটও কাজ করছে না, আমি পার্সোনালি ডেটা কিনেছি ডেটাতেও কাজ হচ্ছিল না। পরে আমাদের যে ইয়ে আছে ওর কাছ থেকে আমি ডেটা দিয়ে তারপরে হচ্ছে জয়েন করলাম। তারপরে কিছুক্ষণ আবার আমি থাকতে পারলাম, আবার অফ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে, অটোমেটিক এরকমই হচ্ছিল। তো আমি তো আমার ঠিক মতো আমি ডেটা কানেকশনই পেয়ে কাজ করতে পারছিলাম না। তো এটা আসলে একটু টাফ হয়ে যায়। এখন দেখা যাক, যেহেতু ফিজিক্যালি পরীক্ষাটা শুরু করেছে অনেক জায়গায়, তো সেক্ষেত্রে আমাদের তো এখনো ফাইনাল করেনি, যে ফাইনালি কোনো সিদ্ধান্ত এখনো দেয়নি যে হ্যাঁ অনলাইনই হবে। মানে একটা জাস্ট মক টেস্ট নিয়ে দেখেছে আসলে কেমন হচ্ছে সিচুয়েশনটা, মেয়েরাও কতটা পারছে বা আমাদেরও টিচারদের কতটা পারা যাচ্ছে, এই বিষয়গুলি দেখার জন্য মক টেস্ট হয়েছে। তো মোটামুটি সাকসেসফুলি করা গিয়েছে মক টেস্ট গুলি। তো এখন দেখা যাক আসলে কি সিদ্ধান্ত আসে। ইউনিভার্সিটি তো বলবে নিশ্চয়ই, ওদের ডিপার্টমেন্টে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে তো আমাদেরটাও নিশ্চয়ই বলবে। ম্যাম আমাদের ব্যাচের সবাই ম্যাম যারা ছিল আর কি প্রাইভেটে পড়তো ওদের তো ম্যাম পড়ালেখা শেষ, অনেকে চাকরির জন্য পরীক্ষা দিয়ে চাকরিও করতেছে ম্যাম।
এরকম অবস্থা হয়েছে। ভালো তো। না এটা ভালো আসলে একটা কিছুর সাথে লেগে থাকা কিন্তু ভালো। হ্যাঁ অনার্স তো আসলে তোমরা এখন থার্ড ইয়ারে জাস্ট হয়তো একটা বছর পরে যদি সিচুয়েশন স্বাভাবিক হয় একটা বছর পরে কিন্তু তোমরা ফোর্থ ইয়ার ফাইনাল দিয়ে কিন্তু তখন সেই চাকরির জন্য আলটিমেটলি তোমাদেরকে দৌড়াতে হবে। তা আসল ডেস্টিনেশন কি নিজের লাইফে একটা সেটেলমেন্ট, তাই না? নিজের লাইফটাকে গুছিয়ে না। এখন সেটা পার্ট টাইম হোক বা কোনোভাবে ফুল টাইম যদি এটাকে করা সম্ভব হয়, ভালো কিছু যদি এখন পাওয়া যায় তাহলে সেটাতে জয়েন করে রাখাই ভালো। কারণ চাকরির বাজার তো এখন মানে এখন তো দিন দিন আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ এই যে দেখো এত এত লোকজন বেকার বসে আছে। আরো করোনার কারণে অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে, বয়স বাড়ানো হচ্ছে না সেভাবে, জাস্ট মিনিমাইজ করা হচ্ছে। হয়তো গত বছর করোনা থেকে ধরছে সময়টাকে, অনেকের বয়স শেষ হয়ে যাবে, নানান ধরনের সমস্যা তৈরি হবে কিন্তু। তো একটু টাফই হবে। তো এখন যদি কেউ কোনো সুযোগ পায়, আমার মনে হয় যখন যেটা সুযোগ আসে সেটা গ্রহণ করা উচিত। তো তারপরে হচ্ছে এরপরে ভবিষ্যৎ কি হবে, তখন সে আরো ভালো কিছু করবে, কোনো কিছু নিয়ে তো সে বসে থাকবে না, সে আরো বেটার কিছুর জন্য চেষ্টা করবে। তো এটা করা ভালো, পার্ট টাইম হোক ফুল টাইম হোক কিছু একটা এখন কিছুর সাথে জয়েন করে নেওয়া ভালো। কারণ এইভাবে ঘরে বসে তো মাথা খারাপ হয়ে যাবে। আমারই তো মনে হচ্ছে এই চাকরিটা আমি ছেড়ে দিলে আমার ভালো হতো, অন্য কোনো চাকরি যে চাকরিতে চ্যালেঞ্জ আছে, কাজ আছে। এই ঘরে বসে থাকা ঝিম মারা চাকরি আসলে কোনো মজা নেই। ঠিক আছে, এগুলি পান্তা ভাত টাইপের চাকরি। যাই হোক, হ্যাঁ বলো। ম্যাম 14 সালে একটা কোশ্চেন আসছিল যে আপনি তো আমাদেরকে পড়েছিলেন যে ফ্যাশন ডিজাইনিং চাকরি ক্ষেত্রে কিভাবে সহায়তা করে। ওই মানে একটা কোশ্চেনে হচ্ছে 3টা কোশ্চেন ছিল। একটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং বলতে কি বোঝো, ফ্যাশন ডিজাইনিং শিক্ষার গুরুত্ব কি, আর হচ্ছে ফ্যাশন ডিজাইনিং চাকুরি লাভে কিভাবে সহায়ক আলোচনা করো। ম্যাম মানে 2 নম্বরের 3 নম্বর তো একই রকম, একই জিনিস। হ্যাঁ মানে শিক্ষার গুরুত্ব কি আর হচ্ছে চাকরি লাভে কিভাবে সহায়তা করে, তাহলে এটা আমরা তখন এভাবে আসলে তখন কি লিখবো যদি একসাথে আসে? আচ্ছা যখন আসবে গুরুত্ব কি, গুরুত্ব কি তখন তুমি কোনো পয়েন্ট আউট না করে জাস্ট এটার গুরুত্বটা কি যে আমি যখন ফ্যাশন ডিজাইনিং কোনো শিক্ষা নিব তাহলে কি উদ্যোক্তা হওয়া যাবে, উদ্যোক্তা নিয়ে কিছু কথা লেখা। তারপরে হচ্ছে কি যে আমার বিভিন্ন সেক্টরে আমি জয়েন করতে পারবো, সেটা হচ্ছে কি আমার হয় অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করা যাবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে, ফ্যাশন কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করা যাবে, ফ্যাশন ইলাস্ট্রেশনের কাজে হচ্ছে করা যাবে। তো এরকম মানে যাই হোক না কেন এই যে এই জিনিসগুলো পয়েন্ট আউট না করে জাস্ট গুরুত্বটা বুঝিয়ে লেখা, ঠিক আছে, সংক্ষেপে লেখা। এরপরে হচ্ছে কর্মজীবনে কিভাবে সহায়ক, তখন পয়েন্ট আউট করে যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে যে যে মার্চেন্ডাইজার হবে সেই ফ্যাশন ডিজাইনিং পড়ে মার্চেন্ডাইজিং এ এই ধরনের কাজ করবে, এরকম তখন ধরে ধরে পয়েন্ট করে করে প্রত্যেকটা জিনিসই অল্প করে বর্ণনা করা। ম্যাম 15 সালে একটা কোশ্চেন এসেছিল ফ্যাশনের চামড়ার ব্যবহার। আপনি তো আমাদেরকে লেদার পড়িয়েছিলেন, কিন্তু চামড়ার ব্যবহারটা আলাদা কি লিখবো, যে কি আচ্ছা, কি করতে ঠিক হয় আছে। সেগুলো লিখে দেবো? হ্যাঁ এটা আমি দেখাচ্ছি। এটা এটা দেওয়ার পরে আমার তখন মনে হয়েছে তখন যে হ্যাঁ এটার জন্য একটা করা যায়, এটা আমি পরে অ্যাড করেছি তোমাদের ইয়েতে। আচ্ছা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ আচ্ছা দেখো লিখেছি আমি, এই স্লাইডটা নতুন অ্যাড করেছি এই প্রশ্নটা করার পরে, আমি এটা আসলে নতুন অ্যাড করেছি। দেখো ইউজেস অফ লেদার ইন ফ্যাশন, ফ্যাশনে আসলে লেদারের ব্যবহারটা কি একদম হচ্ছে সেটা ক্লদিং আইটেম থেকে শুরু করে এক্সেসরিজ পর্যন্ত সর্বত্রই কিন্তু আমরা জানি লেদারের ব্যবহার আছে। কারণ আমরা দেখি যে ক্লোদিং আইটেমে কিরকম, যেমন হচ্ছে লেদারের জ্যাকেট, তার মানে কি এটা একটা ক্লোদিং আইটেম, যে আমি লেদারের জ্যাকেট পাচ্ছি, হয়তো অনেক সময় স্কার্ট হতে পারে, প্যান্ট হতে পারে লেদারের, বা রেইনকোট হতে পারে লেদারের। আর এক্সেসরিজ এ তো অনেক ধরনের জিনিস আছে, সেটা আমার জুয়েলারি হতে পারে, সেটা আমার হ্যান্ডব্যাগ, যেমন সবচেয়ে বড় জিনিস কি হ্যান্ডব্যাগ, হ্যান্ডব্যাগ গুলি কিন্তু আমার লেদারেরই তৈরি হয়। মানে সবকিছুই যে লেদারের হয় না, বাট লেদারের ব্যবহার আছে, হ্যান্ডব্যাগে অনেক বড় ধরনের একটা ব্যবহার আছে। খুব হাই এন্ড ফ্যাশন বা খুব বড় ধরনের ডিজাইনার যারা, তারা অনেকে লেদার নিয়ে কাজ করে, যেমন ধরো গুচি ব্র্যান্ড আছে, বারবারি ব্র্যান্ড আছে, আরো অনেক ধরনের রিনাউন্ড ব্র্যান্ড আছে যারা আসলে এই লেদার নিয়ে কাজ করে হ্যান্ডব্যাগে।
এরপর জুয়েলারি আইটেমে এটার ব্যবহার আছে। ফুটওয়্যার অর্থাৎ কি আমার শু, জুতা তৈরিতে তো অনেক বড় একটা ব্যবহার আছে লেদারের, তাই না? সেটা ফ্যাশনেবল হোক বা খুব ডিউরেবল কোনো শু তৈরিতে বা অন্য যে কোনো ধরনের শু তৈরিতে কিন্তু তার মানে লেদারের ব্যবহার আছে। বেল্ট তৈরিতে, তার মানে বেল্ট যে ব্যবহার করে, সাধারণত ছেলেরাই বেল্টটা ব্যবহার করে, বেল্ট তৈরিতে চামড়ার ব্যবহার হয়। গ্লাভস, যে আমার হ্যান্ড গ্লাভস এ অনেক সময় হচ্ছে যে দেখা যায় সেটা কি গাড়ির রাইডিং এর ক্ষেত্রেও হতে পারে বা হচ্ছে আমি শীত থেকে বাঁচার জন্য হতে পারে, অর্থাৎ উইন্ড গ্লাভসও হতে পারে, তার মানে গ্লাভসেও লেদারের ব্যবহার আছে। ওয়াচ, যে কোনো রিচ ওয়াচ থেকে শুরু করে নর্মাল কোনো ওয়াচেও হচ্ছে এই লেদারের ব্যবহার আছে। ঠিক আছে, তার মানে ক্লোদিং থেকে শুরু করে অ্যাক্সেসরিজ পর্যন্ত সর্বত্রই মোটামুটি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে লেদারটা ব্যবহার হয়ে থাকে। দেখো এখানে লেখা আছে কি ক্লদিং, পয়েন্ট গুলি কি আছে? ইট ইজ অফেন ইউজ টু মেক ক্লদিং ইনক্লুডিং প্যান্ট, স্কার্ট, রেইনকোট অ্যান্ড জ্যাকেট। তার মানে কি অফেন মানে অনেক ক্ষেত্রেই হচ্ছে আমার কি ক্লদিং আইটেমে এই ব্যবহার হয় লেদারটা, ইনক্লুডিং কি প্যান্ট, স্কার্ট, রেইনকোট, জ্যাকেটের। অ্যাক্সেসরিজ, similarly, leather is also an extremely popular material for accessories. আমার যেরকম ক্লদিং আইটেমেও যেরকম লেদারটা ব্যবহার করা হচ্ছে, সিমিলারলি আমার লেদারটা আমার অ্যাক্সেসরিজে অনেক বেশি পপুলার। More from high-end fashion bags and shoes, leather is also popular in jewelry, watches, and even phone covers. অর্থাৎ আমার হাই এন্ড ফ্যাশনেবল যে ব্যাগগুলি আছে, ব্যাগ এবং শু থেকে শুরু করে আমার যে পপুলার জুয়েলারি আছে, জুয়েলারিতেও হতে পারে, ওয়াচ এবং ইভেন ফোন কাভার, যে ফোন কাভারেও লেদারের ব্যবহারটা দেখা যায়। তারপরে কি হ্যান্ডব্যাগ, leather handbags are regarded as the most luxurious on the market and many top designers. অনেক লাক্সারিয়াস ব্র্যান্ড গুলি প্লাস হচ্ছে টপ ডিজাইনার যারা, তাদের কাছে হচ্ছে মনে করা হয় যে লেদারের হ্যান্ডব্যাগটা অনেক বেশি লাক্সারিয়াস। such as Gucci and Burberry will sell their leather bags for a premium price. তারা একটা প্রিমিয়াম প্রাইসে হচ্ছে এই লেদারের ব্যাগগুলি সেল করে থাকে। Leather is particularly popular as a material for bags due to its distinctive feel, longevity and beautiful smell. মানে এটার দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় এবং আলাদা একটা ডিফারেন্ট একটা ফিল আছে এবং খুব দেখতে অনেক বেশি সুন্দর, সেজন্য এই লেদারের ব্যবহারটা সবসময় পপুলার। If looked after correctly, these handbags will last a lifetime. সাধারণত কি এই লেদারের তৈরি হ্যান্ডব্যাগ গুলো অনেক সময় ধরে, লাইফ টাইম, যে দীর্ঘ সময় ধরে এটা ব্যবহার করা যায়। এরপর জুয়েলারি, indeed anything made with leather is considered a luxury and fashion accessories world, which is exactly why you will see jewelry designers such as Thomas Sabo selling leather chains and bracelet. মানে অর্থাৎ কি লেদার চেইন এবং ব্রেসলেট এই ধরনের অর্নামেন্টস হচ্ছে লেদারের ব্যবহার দেখা যায়। এরপর ফুটওয়্যার, of course it's not just the fashion industry that uses leather for accessories. Leather is also popular material due to its lightness, longevity and strength. মানে শুধুমাত্র যে অ্যাক্সেসরিজেই হচ্ছে পপুলার লেদারটা তা কিন্তু না, লেদারটা সিমিলারলি পপুলার হচ্ছে কি আমার ফুটওয়্যারের ক্ষেত্রেও এটা পপুলার। কারণ কি এটার লঞ্জিভিটি অনেক বেশি, এটা অনেক বেশি দিন টিকে, শক্তিশালী এবং খুব লাইট ওয়েট, সেজন্য। ফ্যাশনেবল ফুটওয়্যার ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইউজেস ফর লেদার। যারা খুব বেশি ফ্যাশনেবল ফুটওয়্যার, সেক্ষেত্রেও হচ্ছে আমার এই লেদারের ব্যবহারটা দেখা যেতে পারে, ইনক্লুডিং শুজ, স্লিপার অ্যান্ড মোর। মানে শুজ যেগুলি হয়, বিভিন্ন টাইপের শু হতে পারে, কেডস টাইপের হতে পারে বা হচ্ছে যে শু যেটা ফর্মাল ওয়্যার সেই শু হতে পারে, স্লিপার তৈরিতে হতে পারে বা অন্য যে কোনো ধরনের ফুটওয়্যারের ক্ষেত্রে, শু এর ক্ষেত্রে এটা ব্যবহার দেখা যায়। ইট ইজ দেয়ারফর পপুলার ইন বুটস ইউজড ফর অ্যাক্টিভিটিস লাইক হাইকিং। অর্থাৎ হাইকিং এর ক্ষেত্রেও হচ্ছে এই ধরনের বুটগুলি ব্যবহার করা হয়, লেদারের তৈরি বুটগুলি, যেমন হাইকিং কি ওই যে পাহাড়ে উঠা যায়, এই ধরনের হাইকিং এর ক্ষেত্রে হচ্ছে যে এই বুটগুলি অনেক পপুলার, লেদারের বুটগুলি। তারপর বেল্ট, ইট ইজ দ্য মোস্ট পপুলার ম্যাটেরিয়াল ফর মেন্স বেল্ট। অর্থাৎ মেন্স এর বেল্টে হচ্ছে অনেক বেশি পপুলার ম্যাটেরিয়ালটা হচ্ছে লেদার।
তারপর গ্লাভস ফ্রম ফ্যাশনেবল উইন্টার গ্লাভস টু ডিউরেবল ওয়ার গ্লাভস লেদার ইজ অফেন ইউজড। অর্থাৎ আমার ফ্যাশনেবল উইন্টার গ্লাভ থেকে শুরু করে ডিউরেবল কোনো কাজের কোনো মানে টেকসই কোনো কাজের জন্য যে গ্লাভস গুলি ব্যবহার করা হয় সেটা সাধারণত এই লেদারের গ্লাভস গুলি ব্যবহার করা হয়, লেদার ব্যবহার করা হয়। তারপর ওয়াচ, লেদার রিস্ট ওয়াচ স্ট্র্যাপস আর ভেরি কমন। কারণ হচ্ছে যে আমরা দেখতে পারি যে ঘড়ির যে বেল্ট গুলি সেটা রিস্ট ওয়াচের ক্ষেত্রে হতে পারে, আবার রিস্ট ওয়াচ গুলি যেমন অনেক বেশি দামি হয়, এরপরে কিছু দামি আছে যে মোটামুটি একটা দাম, সেই ধরনের কমন ঘড়িতে হচ্ছে যে বেল্ট হিসেবে এই ব্যবহার করা হয়, মানে স্ট্রেপ হিসেবে ব্যবহার করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাঙ্গলস এন্ড আদার জুয়েলারি। আর এছাড়া অন্যান্য জুয়েলারির ক্ষেত্রেও হচ্ছে এই লেদারের ব্যবহারটা দেখা যায়। ঠিক আছে নিশি? জি ম্যাম। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন বলো। ম্যাম এরপরে হচ্ছে অ্যাক্সেসরিজ এর মধ্যে বেল্ট এসেছিল পরীক্ষা 2 বার, আমরা তো বেল্টটা পরিনি। আচ্ছা, বেল্টটা হচ্ছে খুব বেশি আসে না দেখে আমি হচ্ছে এটা পড়াইনি, বা সিলেবাসে নাই আসলে বেল্টটা। এটা কিন্তু সিলেবাসে নেই, আমাদের সিলেবাসে কিন্তু 5টা দেয়া আছে। তোমরা বেল্টটা একটু দেখে নিও, ঠিক আছে? যদি না পাওয়া যায়, তোমরা যদি নিজেরা না করতে পারো ঠিক আছে, আমি এটা দেখবো, ঠিক আছে? এরপরে বেল্টটা। আচ্ছা, এরপরে ও আচ্ছা, বেল্ট। বেল্ট হচ্ছে তুমি যেটা প্রশ্ন করেছো সেটা কি এক্সেসরিজ হিসেবে এসেছিল বেল্ট? ম্যাম এটা এসেছিল না, এক্সেসরিজ হিসেবে না, ফ্যাশন এক্সেসরিজ হিসেবে বেল্ট আসেনি। আমার মনে হয় যে ডেকোরেশন এন্ড ডিটেইলিং এ সেখানে যেমন হচ্ছে নিম্ন সংক্ষেপে লিখো বা নিচের জিনিসগুলি হচ্ছে যে ডিজাইন সৃষ্টিতে এসেছিল বেল্ট, হ্যাঁ হ্যাঁ পকেট, ফ্রিল, পিস, এই যে এইভাবে এসেছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন সৃষ্টিতে, সেটা আবার ডিফারেন্ট, এক্সেসরিজ হিসেবে না। এক্সেসরিজ হিসেবে ব্যবহারটা একরকম, আর হচ্ছে ডিজাইন তৈরিতে যেটা হচ্ছে আমাদের গার্মেন্টস আসলে বেল্টের ব্যবহারটা কিরকম, সেখানে যেমন বেল্ট আসে, ড্রস্টিং, হেমলাইন এই ধরনের জিনিস থাকতে পারে। আচ্ছা, বেল্ট আমি একটা করেছি, দেখি। ম্যাম ড্রয় স্ট্রিংটাও তো হচ্ছে পড়িনি বোধ হয়। আর হেমলাইন্সের আপনি স্লাইড দিয়েছিলেন, ওখানে হচ্ছে হেমলাইন সম্পর্কে 1-2 লাইন লেখা আছে, আর তারপরে কি কি মানে হেমলাইনের কিছু শুধুই হেমলাইনের নাম টাইপস দেয়া আছে। গুলি, হ্যাঁ, হ্যাঁ শুধু কি কারণ হচ্ছে এগুলো দিলেই হবে? হ্যাঁ এগুলি দিলেই হবে, কারণ হচ্ছে আসলে হেমলাইন্স নিয়ে ডিটেলস কিন্তু আসে না, যে বর্ণনামূলক কোনো প্রশ্ন আসে না, যে প্রত্যেকটা টাইপস এর যে বর্ণনা দিবে এরকম প্রশ্ন আসে না। ওখানে দেখো যে প্রশ্নটা দিয়েছে হয়তো 4টা জিনিস দিয়েছে, তাই না? হয়তো বেল্ট, জিপস, ড্রস্ট্রিং বা হচ্ছে পকেট। তো 4টাতে কিন্তু 12 নাম্বার, তাই না? ওটা কি 12 নাম্বারের প্রশ্ন ছিল না 10 নাম্বারের প্রশ্ন ছিল? ম্যাম 10 নম্বরে। আচ্ছা, যদি 10 নাম্বারে থাকে তাহলে চিন্তা কর 4টাতে 10 মানে কি, 4 দুগুণে 8, তার মানে 8.5, মানে সরি 2.5, মানে আড়াই কোথাও করে। 10 নম্বর, কোথাও 12 নম্বর, মানে হ্যাঁ, এভাবে কোথাও দিয়েছে। 12 নাম্বার আসলে দেখো, তার মানে প্রশ্নটা যে একটা হেমলাইনের প্রশ্ন বা একটা ড্রস্ট্রিং এর প্রশ্নের হচ্ছে মান হচ্ছে 2.5 থেকে 3 নাম্বারের জন্য একটা প্রশ্ন আসে। তাহলে শুধুমাত্র কি এবং হচ্ছে এটার ট্যাবস গুলি দিলেই হয়। আচ্ছা ঠিক আছে, আমি তারপরেও দেখছি একটু ডিটেলস, এই প্রশ্নগুলো আসার পরে আমি আবার ডিটেলস কিছু আবার নতুন করে অনেকগুলি স্লাইড রেডি করেছি। দেখো, ড্রস্টিং এর উপরে একটা নতুন স্লাইড, সেটা বলছে ড্রস্টিংটা আমরা নরমালি জানি যে সেটা কি, ওই যে একটা হচ্ছে, এই যে দেখো এখানে দেখাই যাচ্ছে, ছবিটা দেখতে পাচ্ছ না? ছবির দিকে যদি খেয়াল করো, এই যে মানে অনেকটা দড়ির মতো যে এই জিনিসগুলো, এটা সাধারণত কি, এই কর্ডগুলি সাধারণত কি, সেটা হতে পারে হচ্ছে এই যে হুডিতে ব্যবহার হয়। তারপর আরো অন্যান্য যেমন শুলেস, যে শুলেস সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্রস্টিং, ঠিক আছে? মানে কেটসে আমরা যে হচ্ছে লেসটা পরে না, মানে ফিতাটা বাঁধি যে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্রস্টিং। আবার ব্যাগের ক্ষেত্রে অনেক ধরনের ব্যাগেও কিন্তু এই ধরনের ড্রস্টিং ব্যবহার করে, যে দেখবে যে কাঁধে ঝুলানো ব্যাগগুলো দেখেছো না, যে কাঁধে যে ঝুলায় ব্যাগগুলি, সেখানেও কিন্তু এই ধরনের ড্রস্টিং থাকে। তার মানে এই ড্রস্টিংটা আমার হচ্ছে অনেক ধরনের জিনিসই থাকতে পারে, সেটা ক্লদিং আইটেমও হতে পারে, শু এর ক্ষেত্রে হতে পারে, ব্যাগের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে ড্রস্টিংটা কি। ড্রস্ট্রিংটা হচ্ছে a drawstring is a string, cord, lace or rope used to draw। মানে আমার ড্রস্ট্রিংটা হলো একটা স্ট্রিং,
কর্ড মানে দড়ি, লেস অথবা কি রোপ, রোপও দড়ি। তার মানে একটা দড়ির মতো একটা জিনিস যেটার কাজ কি ড্র করা মানে হচ্ছে গেদার করা অথবা কি শর্টেন করা। ফ্যাব্রিক অর আদার ম্যাটেরিয়াল, তার মানে আমার কোনো ফ্যাব্রিক অথবা অন্য কোনো ম্যাটেরিয়াল হচ্ছে আমার গেদার করার কাজে, গেদার অথবা শর্টেন করার কাজে এই ড্রস্ট্রিংটা ব্যবহার করা হয়। The ends of the drawstring may be tied to hold it in place and simultaneously close on opening. মানে এই যে ড্রস্ট্রিংটা আমার হয়তো টাইট করে মানে হোল্ড করে এটা বাঁধাও যেতে পারে, এটা ওপেনিং এবং ক্লোজিং দুইটার কাজে ব্যবহার করা হয়। তার মানে ড্রস্ট্রিংটা আমার ওপেনিং এবং ক্লোজিং এই দুই কাজে ব্যবহার করা হয়। Alternatively, the drawstring may be kept strong using a cord lock, অর্থাৎ কি অনেক সময় শুধুমাত্র একটু কর্ড লক দিয়ে যে সামনে হয়তো যে কোনো একটা মেটেরিয়াল দিয়ে হচ্ছে যে আমার লক করার কাজটা করা হয়। Typically, the drawstring is loosened when not being used and tightened when needed during use. নর্মালি যেটা হচ্ছে আমার ড্রস্ট্রিংটা যখন আমার ইউজ করা হবে তখন সেটাকে লুজ করা হবে, আর যখন আমার ইউজ করা হবে না আমার মানে অর্থাৎ কি মেইনলি ক্লোজিং এবং ওপেনিং, যখন আমার ওপেনিং করার প্রয়োজন হয় তখন কি আমি সেটাকে একটু লুজ করব, ওপেন করব ওপেনিং এর কাজের সময়, আর যখন আমি হচ্ছে ক্লোজিং এর সময় তখন কি টাইটেন করব। তাই না, এখানে তাই লেখা আছে ড্রস্ট্রিং ইজ লুজ when not being used, যখন আমি when being used অর্থাৎ কি আমি যখন ইউজ করব তখন হচ্ছে কি আমি এটাকে লুজ করব। and tighten when needed during use, আমি আমার প্রয়োজন মতো ব্যবহার সুবিধার্থে আমি এটাকে হয়তো টাইট করব অথবা লুজ করব। A drawstring may be threaded through a hem or casing. এই থ্রেডটা মানে এই যে ড্রস্ট্রিং এর যে থ্রেড মানে আমার যে দড়িটা সেটা সাধারণত কি হেম লাইন একটা হেমের ভেতর দিয়ে অথবা কি একটা কেসের ভেতর দিয়ে, মানে কি আমি যখন কাপড়টাকে ধরো আমি সাপোজ আমি কোমরে লাগাচ্ছি, কোমরে যেমন সালোয়ারের হচ্ছে যে আমরা ফিতাটা ব্যবহার করি এটা তো ওয়ান কাইন্ড অফ ড্রস্ট্রিং। তো আমরা কি করি একটা ফোল্ড দিয়ে একটা কেস তৈরি করি, মানে কি একটা ফোল্ড দিয়ে সেটা ভেতরটা ফাঁকা জায়গা থাকে সেখানে ভেতর দিয়ে আমি পুরো কর্ডটা পাস করে দিই, অর্থাৎ কি আমি একটা থ্রেড একটা হেমলাইন অথবা একটা কেসিং তৈরি করা হয় যেটার ভেতর দিয়ে হচ্ছে আমার ড্রস্ট্রিংটাকে পাস করা হয়। এরপরে হচ্ছে অর লেস থ্রো হোলস হুইচ মে বি লাইন্ড উইথ আইলেটস। আইলেটস মানে কি এই যে ঢুকানোর জন্য যে সামনের দিকে দুইটা আইলেটস মানে দুইটা হোলের মতো করা হয়, ঠিক আছে, হোল করে আবার সেটাকে সেলাই করা হয়, এরকম আইলেটস এর ভেতর দিয়ে এই ড্রস্ট্রিংটাকে পাস করা হয়। এ শুলেস ইজ এ ড্রস্ট্রিং, আমার শুলেসটা একটু আগে যেটা বলছিলাম শুলেসটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্রস্ট্রিং। ইট মে অলসো বি লেস থ্রো লুপস অ্যাটাচড to the material in the same way that belts loop are. A belt is usually flat drawstring. আচ্ছা বেল্টটাও হচ্ছে কি বলছে একটা ফ্ল্যাট ড্রস্ট্রিং, তার মানে বেল্টটাকেও একটা ড্রস্ট্রিং বলছে, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। শুধু মিশিকে বলছি না, বাকি সবাইরা কি শুনছো নাকি বুঝতে পারছো না? জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন থাকলে বলো। আচ্ছা হেমলাইন নিয়ে যেটা বলছিলে যে হেমলাইন সম্পর্কে আসলে মানে ডিটেলস তেমন কিছু লিখতে হবে না, শুধু টাইপস গুলি, যেমন কি হেমলাইনটা কি হেমলাইন অফ আ গার্মেন্ট ইজ ইটস লোয়ার এজ, অর্থাৎ হেমলাইনটা হচ্ছে আমার গার্মেন্টের নিচের প্রান্তটি, যে নিচের প্রান্ত দেখবে যে কামিজের নিচের প্রান্তটা কি হয় যে সুতা যেন খুলে না আসে, র এজ যেন না হয়, সেই জন্য আমরা কি করি প্রান্তটাকে মুড়ে দেই, অর্থাৎ একটা ফোল্ড করার পরে আরেকটা ফোল্ড দিয়ে সেলাই করে দেওয়া হয়। তার মানে গার্মেন্টের নিচের প্রান্তটাই হচ্ছে হেমলাইন। দ্য হেমলাইন ইন পারহ্যাপস দ্য মোস্ট ভ্যারিয়েবল স্টাইল লাইন ইন ফ্যাশন। এই ফ্যাশনে হেমলাইনটা অনেক ধরনের ভ্যারাইটির আছে, অনেক ভ্যারিয়েবল স্টাইল আছে, ঠিক আছে, যে একটা কমন স্টাইলে যে হচ্ছে হেমলাইনটা হয় তা কিন্তু না, অনেক ধরনের ভেরিয়েশন আছে। Changing shape and ranging is height from the hips to the floor within a few years. অর্থাৎ আমার এই হাইটটা যে আমার হেমলাইনের যে হাইটটা সেটা আমার হতে পারে ছোট হতে পারে অথবা একদম ফ্লোর টাচ হতে পারে। এরপর হচ্ছে টাইপস অফ হেমলাইন, যে আমার কি কি ধরনের হেমলাইন আছে। দেখো একটা হচ্ছে এ লাইন হেমলাইন। এ লাইন হেমলাইনটা যেটা আমার নর্মালি দেখো এই টাইপের হেমলাইন গুলিকে আমার এ লাইন হেমলাইন বলে।
ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, এটা কি বলছে? এই হেমলাইন হুইচ ইজ স্লাইটলি ওয়াইডার দেন দ্য ওয়েস্ট, মানে এটা ওয়েস্টের চেয়ে একটু স্লাইটলি এটা ওয়েডার থাকবে নিচের দিকটা, এবং গ্র্যাজুয়ালি দ্য ক্লোদিং গ্র্যাজুয়ালি ফ্ল্যাশ ফ্রম দ্য শোল্ডার অর ওয়েস্ট টু দ্য হেম টু মেক লুক লাইক এ ক্যাপিটাল এ, অর্থাৎ এর মতো একটা শেপ আসে দেখে সেটাকে হচ্ছে এ লাইন হেমলাইন বলে। ঠিক আছে, অর্থাৎ ওয়েস্ট থেকে ওয়েস্টে একটু সরু হবে এবং ইয়ের দিকে মানে একদম নিচের মানে বটম প্রান্তটা হচ্ছে কি আমার অনেকটা একটু ফ্লেয়ার হবে, সামান্য ফ্লেয়ার, যেটা হচ্ছে আমার কি দেখতে মানে ওয়েস্ট থেকে হেমলাইন পর্যন্ত আমার দেখতে অনেকটা ইংরেজি ক্যাপিটাল এর মতো দেখা যাবে। আচ্ছা, এগুলি বর্ণনা করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কারণ এই প্রত্যেকটা জিনিস বর্ণনা করে তো শেষ ধরো তো একটা বড় প্রশ্নের মতো মান হয়ে যাবে। তোমাদের এগুলি আসে সাধারণত 3 লাইনের জন্য, শুধু হেমলাইন কি হেমলাইনের টাইপস গুলি দিয়ে দিবে। ঠিক আছে, এরপর এসিমেট্রিক্যাল। এসিমেট্রিক্যাল হেমতে মানে হচ্ছে ওই এ লাইন হেমলাইনে যেমন হচ্ছে একদম সবগুলি প্রান্ত পুরো সার্কামফারেন্সটা একদম সমান থাকে, কোনো আপ এন্ড ডাউন থাকে না। ঠিক আছে, এসিমেট্রিক্যালটা হচ্ছে কি আমার কোনো স্ট্রেইট হবে না, হেমলাইনটা আমার কোনো স্ট্রেইট হবে না, সেটা হচ্ছে দেখো দুই প্রান্তটা কি অনেক দিকে ঝুলে আছে, সামনের অংশটা ছোট, এরকম মানে কোন অসমান যেটা হবে আনইভেন, এই আনইভেন এই হেমলাইন গুলিকে এসিমেট্রিক্যাল হেমলাইন বলছে। কি দেখো লিখেছে asymmetrical hem refers to hemlines that are not straight, এটা straight হবে না, it will usually have different levels of hemline, অর্থাৎ কি uneven থাকবে নিচের দিকটা, এটা হচ্ছে asymmetrical। এরপর ফিশ টেল। ফিশ টেলটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে এইরকম দেখা যায় অনেকটা টেল লেজার মতো একটা ইয়ে তৈরি হবে নিচের হেমলাইনের অংশটা, এটা সাধারণত কি স্কার্টে বা হচ্ছে অনেক সময় মার্মেড শেপের কোনো গার্মেন্টস তৈরি করতে এই ফিশ টেল হেমলাইনটা ব্যবহার করা হয়। দেখো এটা মাছের লেজের মতো দেখা যায় দেখে এটাকে ফিশ টেল নাম দিয়েছে। এরপরে ফ্লেয়ার্ড হেমলাইন, এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে ঘের থাকবে, এই জন্য এটাকে ফ্লেয়ার্ড হেমলাইন বলছে। নিচের দিকটাতে অনেক ঘের মানে পুরোটাই ফ্লেয়ার, অনেক ঘেরের। এরপর হ্যান্ডকারচিফ হেম। হ্যান্ডকারচিফ হেম মানে অনেকটা রুমালের কোনার মতো, যে এটাও অনেকটা এসিমেট্রিক্যাল টাইপেরই, যে আমার উঁচু নিচু একদম নিচে স্ট্রেইট হবে না, ইভেন হবে না, আনইভেন শেপ দেখা যায়, সেটা হচ্ছে হ্যান্ডকারচিফ হেম। মানে যখন দেখবে একটা রুমাল মানে ধরে ঝুলানো হয়, তখন এই রুমালের কর্নার গুলি যেরকম হয় ঝুলে থাকে অনেকটা এইরকম দেখা যায়, সেজন্য এটা নাম দিয়েছে হ্যান্ডকারচিফ। দেখো কি লিখেছে যে এই হ্যান্ডকারচিফ has been held down from the middle so that the corners of the handkerchief hangs down as more than 2 points in front and in the back। মানে কি একটা রুমালের যখন মিডলে আমি ধরে যখন একটু উঁচু করা হবে, তখন কি রুমালের যে প্রান্তগুলি দুইটা প্রান্ত একটু বেশি ঝুলে যাবে, আবার অন্য পাশগুলিও এরকম হবে, একটু কোণার মতো তৈরি হবে, কর্নার তৈরি হবে। ঠিক আছে, তো রুমালের মতো হয় দেখে এটাকে হ্যান্ডকারচিফ হেম বলছে। এরপরে হাই লো হেম, অর্থাৎ কি সামনের দিকে হয়তো ছোট পেছনে বড় এরকম, কিন্তু মাঝখানে একটু এসেছিল যে কামিজগুলি তো এরকম দেখা গিয়েছে যে হয়তো সামনের দিকটাতে একটু ছোট, পেছন দিকটাতে একটু লং থাকে, তার মানে সামনের প্রান্ত ফ্রন্ট আর হচ্ছে ব্যাক সাইডটা সমান হয় না। ঠিক আছে, দেখেছো না তোমরা অনেকেই যে সামনের অংশটা একটু উঁচুর দিকে থাকে আর পেছনের লম্বাটা একটু বেশি থাকে, ঝুলটা বেশি লম্বা থাকে, এরকম দেখেছো না তোমরা হেম? সবাই জি ম্যাম। শুনছো তো? হ্যাঁ, আচ্ছা। দেখো তাই লিখেছে দিস ইজ a hem in which the front hem is shorter and the back hem is
back hem there is a gradual increase to the back from the front, অর্থাৎ কি সামনের অংশটা শর্টার থাকবে, পেছনের দিকটা বড় থাকবে। এটা হচ্ছে হাই লো হেম। রয়েজ হেম, রয়েজ হেমটা কি, এই হেমটা হচ্ছে অন্য হেমগুলি যে আমার প্রান্তগুলি মুড়ে দিয়ে সুন্দর একটা ফিনিশিং ইফেক্ট তৈরি করা হয়, কিন্তু এখানে আমার হচ্ছে এটাকে মানে জাস্ট সেলাই করা হবে এরকম যে আমার রয়েজ গুলি বের হয়ে থাকবে, প্রান্তটা ইভেন তৈরি হবে না, ইভেন স্মুথ ফিনিশ তৈরি হবে না। ঠিক আছে, এটাকে রয়েজ বলছে। জিন্স এখন দেখবে যে মাঝখানে কিছুদিন হচ্ছে এই ট্রেন্ডটা চলেছে না, এখনো হয়তো দেখা যায় যে জিন্সের প্যান্টে আমরা নিচের হেমলাইনটা এতদিন পরেছি একদম সুন্দর ইভেন থাকতো, ভাঁজ করে সুন্দর ফোল্ড করে সুন্দর ভেতরের দিকটা মুড়ে দেয়া হতো, যার কারণে কি বাইরে কোনো সুতা বা কিছু বের হয়ে আসতো না। কিন্তু এখন হেমলাইনটা মাঝখানে এরকম চলেছে কি যে হেমলাইনটা সেলাই না করে এরকম ভাঁজ করে সুতা যেন বের না হয় সেরকম না করে বরং সুতা বের করে ফেলা হতো। জিন্সের প্যান্ট থেকে সুতা, ওটা হচ্ছে মেশিনের সাহায্যে করা হয়, অনেক সময় আবার সুই দিয়েও হচ্ছে টেনে এটাকে বের করা যায়। তাহলে কি ওই যে একদম আনইভেন এরকম হচ্ছে সুতা বের হয়ে থাকবে পুরোটা জুড়ে, পুরো নিচের হেমলাইনটা সুতা বের হয়ে থাকবে। এটা হচ্ছে রয়েজ হেম। এরপর রাফেল হেম, অর্থাৎ কি নিচের দিকে রাফেলের মতো কুচি কুচি থাকবে অনেক বেশি, সাধারণত এটা হচ্ছে ফ্লোর টাচের ক্ষেত্রে এই ধরনের রাফেল হেমলাইন গুলি ব্যবহার করা হয়। আবার শর্টের ক্ষেত্রে অনেক সময় এরকম রাফেল থাকে, নিচের দিকটা একদম কুচির মতো মোড়ানো থাকে, এটাকে রাফেল হেমলাইন বলে। এরপর স্লিট হেমলাইন মানে হচ্ছে আমার একটা দিক চেরা থাকবে। অনেক ধরনের গার্মেন্টসে দেখা যায় যে একটা পাশ বন্ধ থাকে আর একটা পাশ হচ্ছে চেরা থাকে, বা হয়তো সামনের দিকের অংশটা একটু চিড়ে দেওয়া হয়, স্লিট করে। স্লিট মানে কি চেরা অংশ, ঠিক আছে, কাটা থাকে, এটা হচ্ছে স্লিট হেমলাইন। সেটা কমও হতে পারে, স্লিটটা অনেক ক্ষেত্রে দেখা যায় কি একটু কম, ঠিক আছে, অনেক গার্মেন্টসে তোমরা দেখবে যে স্লিটটা কম দেয়া থাকে। আবার অনেক ক্ষেত্রে সাধারণত আমরা যেগুলি পরি অনেক ক্ষেত্রে যে পাওয়া যায় সেগুলো একদম ছোট, হয়তো দেখা যায় নিচ থেকে হাঁটু পর্যন্তই থাকে বা হাঁটু থেকে থাই পর্যন্ত উঠে আসতে পারে। আর সেলিব্রিটিরা যারা পরে দেখবে যে অনেকটা স্লিটটা অনেক বেশি থাকে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে স্লিট হেমলাইন। এরপর হচ্ছে স্টেপ হেমলাইন হচ্ছে নর্মালি আমরা যে কামিজ পরি দুই পাশে যে হচ্ছে আমার এই যে কাটা জায়গা থাকে, এটা হচ্ছে স্টেপ হেমলাইন। এরপর হচ্ছে টায়ার্ড বটম হেম, এটা এক ধরনের হেমলাইন, দেখো অনেকটা হচ্ছে যে অনেকটা কুচির মতোই করে করা হয়েছে, এক্সট্রা ফ্যাব্রিক অ্যাড করে করে একটা লেয়ার তৈরি করা হয়েছে, এটা হচ্ছে টায়ার্ড বটম হেম। ঠিক আছে, যে এক্সট্রা ফ্যাব্রিক ব্যবহার করে লেয়ার তৈরি করে করে এই এই টায়ার্ড বটম হেমলাইনটা তৈরি করা হয়। দেখো কি লিখেছে, ইন দিস হেম দেয়ার ইজ এক্সট্রা ফ্যাব্রিক অ্যাডেড অ্যাজ লেয়ার গিভিং দ্য গার্মেন্ট এ লেয়ার্ড অর টায়ার্ড লুক। সমস্যা আছে কারো, প্রশ্ন আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে হচ্ছে বেল্ট, যেটা বললে বেল্টের কথা। বেল্টটা কি, দেখো once upon a time there were men and women who wore belt in the Roman Empire, অর্থাৎ রোমান এম্পায়ারে, রোমান সাম্রাজ্যে একটা সময় নারী এবং পুরুষ দুজনেই হচ্ছে কি বেল্ট পরতো, উভয় বেল্ট পরতো। Yes, the belt as an accessory is that old. ওই মানে প্রাচীন যুগ থেকে বেল্ট একটা অ্যাক্সেসরিজ হিসেবে ব্যবহার হয়ে আসতো। Later it became associated slowly with the military. মানে পরের দিকে মানে শুরুর দিকে এটা অ্যাক্সেসরিজ হিসেবে ব্যবহার করতো নারী এবং পুরুষ উভয়ই, কিন্তু এর পরবর্তীতে এসে এটা কি করতে হচ্ছে একদম একটা এসেনশিয়াল পার্ট হিসেবে ব্যবহার হয়ে আসতো। সাধারণত মিলিটারিরা এই বেল্টটা ব্যবহার করতো। অনলি ম্যান ইজ এক্সাল্টেড পজিশনস ওর বেল্ট, মানে সাধারণত যারা সম্ভ্রান্ত বা হচ্ছে কোনো একটা পোস্টেড কেউ আছে কোনো ব্যক্তি, পুরুষের ক্ষেত্রে শুধু তারাই বেল্ট ব্যবহার করতো। বাট নাও
everyone wear belt in various shape and size. কিন্তু বর্তমানে হচ্ছে কি এখন কন্টেম্পোরারি সমাজে কি হয় যে সবাই বেল্ট ব্যবহার করতে পারে, সেটা বিভিন্ন শেপ এবং সাইজে হতে পারে। তারপর বেল্ট কি? এ বেল্ট ইজ এ ফ্লেক্সিবল ব্যান্ড অর স্ট্রেপ। বেল্টটা কি একটা ফ্লেক্সিবল একটা ব্যান্ড অথবা কি একটা স্ট্রেপের মতো অর্থাৎ টুকরার মতো একটা অংশ। টিপিক্যালি মেড অফ লেদার, এটা লেদার সাধারণত কি লেদারের তৈরি হয়, অথবা কি এখন প্লাস্টিক অর হেভি ক্লথ মানে মোটা কাপড় দিয়ে হতে পারে। ওয়ার্ন অ্যারাউন্ড দ্য ন্যাচারাল ওয়েস্ট অর নিয়ার ইট, মানে সাধারণত কি ওয়েস্ট অথবা ওয়েস্টের নিকটে কোনো একটা অংশে সাধারণত চারপাশ ঘুরে এসে এটা পরা হয়। The ends of a belt are free and the buckles form the belt into a loop by secure one end to another part of the belt. অর্থাৎ কি বেল্টের একটা অংশে কি বাকল থাকে। বাকলটা কি জিনিস? এই যে অনেকটা মেটালের মতো একটা অংশ যেটার ভেতরে কি আমার লুপ করা থাকে, মানে আমার লুপটা হচ্ছে ওইটার ভেতরে জাস্ট ঢুকানো হয়। ঠিক আছে, যে ছোট ছোট বেল্টের মধ্যে ছিদ্র করা হয় সেই ছিদ্রের মধ্যে দিয়ে এই বাকলটা মানে যেখানে আমার ফিটিং হয় সেখানে আমি জাস্ট ওই বাকলটার যে একটা লম্বা একটা স্ট্যান্ডের মতো থাকে ওইটা হচ্ছে ওই ছিদ্রের ভেতর দিয়ে পাস করা হয়। এরপর হচ্ছে ওভেন দ্য রেজাল্টিং লুপ ইজ সিমিলার দেন দ্য হিপস। বেল্টস কাম ইন মেনি লেন্থস বিকজ অফ দ্য ভ্যারাইটি ইন ওয়েস্ট সাইজ। অবভিয়াসলি যে ওয়েস্ট সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমার বিভিন্ন লেন্থের হচ্ছে বেল্ট হতে পারে। অ্যান্ড মোস্ট বেল্টস ক্যান বি অ্যাডজাস্টেড অ্যাট দ্য বাকলস টু সুইট দ্য ওয়ারার্স ওয়েস্ট। যেটা একটু আগে বললাম যে সাধারণত বাকল দিয়ে বেল্টটাকে অ্যাডজাস্ট করা হয় কোমরের সাথে, যে আমি কতটুকু আমার কোমরের সাথে অ্যাডজাস্ট করে আমি বেল্টটা পরবো। এই বেল্টের হচ্ছে বিভিন্ন টাইপ আছে, যেমন বাকল বেল্ট, এটা হচ্ছে বাকল বেল্ট, এটা এইভাবে পরা হয় এইরকম দেখতে। একটা নর্মাল একটা স্ট্রেপের মাঝখানে একটা হচ্ছে সেটা লেদার অথবা ফ্যাব্রিক অথবা প্লাস্টিকের হতে পারে, যেটা মাঝখানে একটা বাকল থাকে, এর জন্য এটাকে বাকল বেল্ট বলে। এই যে বাকল মানে হচ্ছে এই যে গোল, যেটা সেটা গোল হতে পারে, সেটা স্কোয়ার শেপেরও হতে পারে। এরপর হচ্ছে এটাকে বলে হর্স শু বাকল বেল্ট। এরপর হচ্ছে ডি রিং, অর্থাৎ যে আমার সামনের দিকে যে বাকলটা এটা হচ্ছে মানে শেপটা হচ্ছে ডি এর মতো, এই জন্য এটাকে ডি রিং বলে, ডি রিং বেল্ট। এরপরে স্কিনি নট বেল্ট, মানে বডির সামনের দিকে সাধারণত কি এটাকে নট করে অর্থাৎ গিট দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর মিলিটারি বেল্ট, এটা আরেকটা টাইপ। মানে যেটা বলছে কি বিভিন্ন ধরনের কালার, সাধারণত কি নিউট্রাল কালার লাইট ব্ল্যাক, নেভি ব্লু, ব্রাউন অর খাকি, এই টাইপের কালার গুলি সাধারণত হয়। The strap is a heavy nylon weaving and the belt will have metal hardware like buckles or sturdy plastic buckles. অর্থাৎ কি আমার নাইলনের তৈরি হতে পারে, আর এই বেল্ট গুলি খুবই হেভি মেটাল দিয়ে হচ্ছে যে তৈরি হতে পারে। আর সাধারণত যে বাকল থাকে বাকল গুলি অনেক সময় প্লাস্টিকের তৈরি হয়। এরপর মেটাল বেল্ট, এগুলি সাধারণত অ্যাক্সেসরিজ হিসেবে ব্যবহার করা হয়। সিলভার, গোল্ড অথবা সিলভার প্লেটেড মেটাল, এই ধরনের মেটাল ব্যবহার করা হয় বেল্টের ক্ষেত্রে। সাধারণত কি বলছি যে ওয়েডিং ড্রেস, ফর্মাল ড্রেস অথবা ওয়েডিং গাউনস এর ক্ষেত্রে এই ধরনের মেটাল বেল্টস ব্যবহার করা হয়, যেটা কি চেইনের মতো থাকে। আর সেটা ব্যবহার করা কি দিয়ে তৈরি হয়? সাধারণত সিলভার গোল্ড অথবা সিলভার প্লেটেড মেটাল। এরপর ইয়োক বেল্ট,
এটা দেখো যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোমরের দিকে এরকম বেল্ট ব্যবহার করা হয়, ফ্যাশনেবল শুধুমাত্র এক্সেসরিজ হিসেবে এগুলি ব্যবহার করা হয়, আর স্পেশালি এগুলি স্কার্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার দেখবে যে লম্বা গাউন টাইপের যে ড্রেস, সেই ড্রেসের মধ্যে এই বেল্ট গুলি ব্যবহার করা হয়। এগুলো অনেকটা চওড়া, মানে চিকন, নর্মালি যে চিপ বেল্ট গুলি যে প্রস্থের হয় সেটার চেয়ে অনেক বেশি চওড়া। এরপর হচ্ছে কর্সেট স্টাইল বেল্ট, অর্থাৎ এই যে এই টাইপের কর্সেট তৈরি করে হচ্ছে এই টাইপের বেল্ট দেখা যায়। অর্থাৎ ওয়েস্টের শেপটাকে, মানে ফিগারের শেপটাকে অনেক বেশি একদম চিকন দেখানোর জন্য এটাকে বলছে যে পেন্সিল থিন ফিগার। পেন্সিল থিন ফিগারের শেপটাকে আনার জন্য এই ধরনের কর্সেট স্টাইল বেল্ট পরা হয়। ওবি বেল্ট, এটাকে ওবি বেল্ট বলা হয়। ওই সাধারণত জাপানিজদের যে কিমোনো পরে, সেই কিমোনোর যে দেখবে যে কিমোনোতে যে মাঝখানে ওয়েস্টের অংশে হচ্ছে বেল্ট বেঁধে বেঁধে রাখা, এটাকে ওবি বেল্ট বলে। সবাই আছো তো? জি ম্যাডাম আছি। আচ্ছা, আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছো কিনা। তারপর ব্রেডেড বেল্ট, এটা হচ্ছে দেখো ব্রেডেড বেল্ট, মানে দেখো যে অনেকটা হচ্ছে ব্রেড করা, এই যে এই অংশটা পুরোটাই কিন্তু ব্রেড করা, এই জন্য এটাকে ব্রেডেড বেল্ট বলছে। এরপর বো বেল্ট, ঠিক আছে, এটাকে বো বেল্ট বলছে। এই যে এইরকম যে হচ্ছে এইটাকে কিন্তু বো বলে, এই জন্য এই বেল্টের মধ্যে এই বোটা থাকে বলে এটাকে বো বেল্ট বলে। আচ্ছা, শেষ। বলো আর কোনো প্রশ্ন? ম্যাম আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলো। তার মানে বেল্ট আসলে, বেল্ট কি, মানে যেটা আমি স্লাইডটা দিয়ে দিব, কি কি ধরনের বেল্ট হয় এটা একটু লিখে। আর এটা প্রশ্নের নাম্বার অনুযায়ী যে 3-4 নাম্বারের জন্য আসলে এরকম হচ্ছে, আর তোমরা যদি চিত্র দিতে পারো তাহলে তারও ভালো। মানে সব চিত্র না, যেমন ধরো ইয়োগ বেল্ট, ইয়োগ বেল্টের চিত্রটা দেয়া যায়, বো বেল্ট বা ডি রিং বেল্ট, এই টাইপের হচ্ছে যে টাইপস গুলোর সাথে চিত্রগুলো কিন্তু দেয়া যায়। একটু চিত্র বা একটা দুই লাইন যদি কোনো কিছু, যেমন ধরো যেটা মনে থাকে বা স্পেশাল কোনো ইউজ আছে, যেমন মেটাল বেল্ট, মেটাল বেল্টটা হচ্ছে কিন্তু বলা যায় যে যেটা ওয়েডিং অথবা ফর্মাল ড্রেসের ক্ষেত্রে মেটাল বেল্টটা ব্যবহার করা হয়। কি দিয়ে তৈরি হয় সেটা সিলভার বা সিলভার প্লেটের হতে পারে, গোল্ডের তৈরি হতে পারে। তো এরকম অল্প জাস্ট সংক্ষেপে 3 নাম্বারের জন্য যদি আসে, যে যখন একসাথে 4টা দিয়ে থাকবে দেখবে যে একটা তো কত নাম্বার করে, তো 3-4-এর মতো থাকলে বা টিকা হিসেবে আসলে এরকম করে লেখার চেষ্টা করবে যে বেল্ট কি সেটা লিখে, তারপর কি টাইপের বেল্ট আছে, একটা দুইটা বেল্ট একটু বর্ণনা দিয়ে চিত্র দেওয়ার চেষ্টা করবে। এই এই সাবজেক্টে চিত্র যত দিতে পারবে তত ভালো, যে চিত্রগুলি তোমাদের কাছে মনে হচ্ছে ইজি দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ বলো, এবার কে বলতে চাচ্ছিলে বলো। ম্যাম আপনি যে স্লিভ আর পকেটের স্লাইডটা দিয়েছেন তার আগে আমি অ্যাসাইনমেন্টটা গুগল থেকে ইনফরমেশন নিয়ে করে ফেলছিলাম। এখন ওইটার মধ্যে ম্যাম স্লাইডের সাথে আমি যেখান থেকে ইনফরমেশন নিয়েছি এটার অনেক পার্থক্য আছে। আমি কি এখন ম্যাম নতুন করে আবার অ্যাসাইনমেন্টটা করব? না, কোনো দরকার নেই। শোনো, স্লিভের যে খালি জাস্ট অল্প কয়টা টাইপ আছে, আমি যে কয়েকটা টাইপ দেখিয়েছি, আমি বলেছি যে অসংখ্য স্লিভের ভেরিয়েশন আছে, 40 থেকে 50 টাইপের ভেরিয়েশন আছে স্লিভের। তো জাস্ট হচ্ছে আমি কিছু কমন যে জিনিসগুলি, যে কমন স্লিভ গুলি আমরা দেখি, আমি সেই কমন স্লিভ গুলি ওখানে দেখানোর চেষ্টা করেছি।
অসুবিধা নেই, মানে অ্যাসাইনমেন্ট হিসেবে তো এটা দিলে কোনো অসুবিধা নেই, আমি নাম্বার কাটবো না। আচ্ছা ম্যাম, ধন্যবাদ ম্যাম। হুম, আচ্ছা বলো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম ফ্রিল হুম, ফ্রিল যদি আসে তখন কি লিখবো? ফ্রিল বুঝি আপনি নাই। তো ম্যাম ফ্রিল যখন আসবে তখন ফ্রিলের কি কি লিখতে হবে? মানে ফ্রিলের যে আপনি স্লাইডটা দিয়েছিলেন ওখানে ফ্রিল আর আরেকটা কি যেন ওটা হচ্ছে একসাথে হ্যাঁ, পার্থক্য ফ্রিল আর দেওয়া আছে। ফ্লাউন্স একসাথে পার্থক্য দেওয়া আছে। এটা আমি আসলে অনেক খুঁজলাম, তো এই ফ্রিল আর ফ্লাউন্স একসাথেই পেলাম, আলাদা তেমন কিছুই পেলাম না। জাস্ট এখানে যেটা দেয়া আছে যেভাবে পড়েছি এটা দিলেই হবে। ঠিক আছে, ফ্রিলটা আসলে কি ওয়ান কাইন্ড অফ রাফেল, অর্থাৎ কি মানে আমার গেদার করে এই ফ্রিল আর ফ্লাউন্স দুটার মধ্যে পার্থক্য কি দেখো। এই ফ্রিলটা হচ্ছে করা হয়েছে যে আমি যখন একটা কাপড়টাকে স্ট্রেট করে কাটা হয়েছে, স্ট্রেট করে কেটে জাস্ট নর্মালি যে গেদার করে না, গেদার করে বা ভাঁজ করে করে কুচি করে এটা জাস্ট লাগিয়ে দেওয়া হয়েছে ফ্রিলটা এরকম। আর ফ্লাউন্সটা যখন কাটবে তখন একটা রাউন্ড শেপ করে কাপড়টাকে কাটবে। ঠিক আছে, ফ্রিলের কাপড়টা হবে আমরা স্ট্রেট, একদম স্ট্রেট কাপড়ে ফ্রিল করা হবে। আর ফ্লাউন্সের ক্ষেত্রে কাপড়টাই কাটা হবে যে রাউন্ড শেপ করে, যাতে দিলে যে এরকম জাস্ট, এবং এটা কোনো রিজিড কোনো ফ্যাব্রিকে করা হয় না, সাধারণত স্লিপি টাইপের কাপড়ে ফ্লাউন্স করা হয় যাতে কি এটা পরে থাকে। রাউন্ড শেপ করে কেটে যখন অ্যাডজাস্ট করা হয় যাতে এটা একটু পরে থাকে, এই জন্যই হচ্ছে ফ্লাউন্স এভাবে করা হয়। এবং এই যে শার্টিন টাইপের কাপড়ে ফ্লাউন্স গুলো ব্যবহার করা হয়। কিন্তু ফ্রিলের ক্ষেত্রে কিন্তু এটা আমার রিজিড বা একটু মোটা বা হচ্ছে যে কোনো ধরনের কাপড়ে হচ্ছে ফ্রিল করে সেটা কাপড়ে লাগানো যায়। আর এই ফ্রিল ফ্লাউন্স দুইটাই আসলে মানে জাস্ট সৌন্দর্য ডেকোরেশনের উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয়। এখানে যে কথাগুলো লেখা আছে স্লাইডে তো বেশ ভালোই কথা লেখা আছে, এগুলি তোমরা হচ্ছে এখান থেকে একটু লিখে নেবে তাহলেই হবে। আমি জাস্ট যে দুইটা কথা বললাম এই দুইটা কথাই এখানে আসলে বর্ণনা করে দেয়া আছে, আমি সংক্ষেপে দুটো কথা বললাম, এখানে এই এগুলো কথাটাই তো লেখা আছে। 3-4 মার্কসের জন্য আসবে, তাহলে আমরা যতটুকু হ্যাঁ লিখতে পারবো, মানে টোটালি তো অনেক মার্কস হ্যাঁ থাকবে, তাই, শুধু একটাতেই তো আর অনেক মার্ক না। না একটাতেই তো আর তোমার 10 নাম্বার বা 6 নাম্বারের জন্য তো ফ্রি ফ্লাউন্স আসছে না। এটা আসলে ছোট ছোট এই যে ডিজাইনে ফ্যাশন ডিজাইনিং এর এগুলির ব্যবহার এরকম আসে। তো সেক্ষেত্রে দেখা যায় বা এই জিনিসগুলি যে আসে অল্প জাস্ট 2 নাম্বার বা 2.5 নাম্বার বা 3 নাম্বারের জন্য। তা আমি জাস্ট সেই উপযোগে করে কিন্তু স্লাইড গুলো রেডি করেছি, কারণ প্রশ্নগুলি যেভাবে হয় প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী করা হয়েছে। ম্যাম হুম, আমাদের যদি হচ্ছে প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে কিভাবে বস্ত্রে জমিন অলঙ্করণ করা যায়, এখানে আমরা কোন কোন প্রিন্টিং গুলা ইউজ করব, মানে কোন কোন প্রিন্টিং এর আচ্ছা বর্ণনা? হ্যাঁ, এই যে এইটা তো আমি তোমাদেরকে সুন্দর সারফেস ডিজাইনিং টেকনিকে পড়িয়েছিলাম তাই না? এটা খুবই সহজ একটা জিনিস। যখন প্রিন্টিং পদ্ধতির মধ্যে আসে, প্রিন্টিং পদ্ধতির মধ্যে কি কি আসে? ব্লক প্রিন্টিং আসে, অনেক সময় বাটিক টাইডাইকেও প্রিন্টিং এর মধ্যেই ফেলে। যদিও আসলে বাটিক টাইডা কোনো প্রিন্টিং ইফেক্ট না, এটা আসলে ডাই এর একটা টেকনিক। ডাই করেই সাধারণত এই বাটিক আর টাইডাইটা করা হয়। তো তারপরেও অনেকেই হচ্ছে এই বাটিক টাইডাকে প্রিন্টিং এর মধ্যেই ফেলে। তো সেক্ষেত্রে তোমরা ব্লক, বাটিক, টাইডাই, স্ক্রিন প্রিন্ট এই 4টাই হচ্ছে দিতে পারো প্রিন্টের মধ্যে। আরো তো অনেক প্রিন্টিং পদ্ধতি আছে, তোমরা তো পড়েছো, স্টেনসিল আছে, রোলার আছে, হ্যাঁ রোলার প্রিন্টিং আছে। তো এগুলি তো অনেক ধরনের পেন্টিং, আর 7-8টা পেন্টিং পদ্ধতি আছে। তো এতগুলি পদ্ধতি তো আর তোমরা লিখতে পারবে না। তো সেই জন্যই হচ্ছে জাস্ট অল্প কয়েকটা পদ্ধতি তোমরা একটু অল্প সংক্ষেপে বর্ণনা। এখন ব্লক পদ্ধতি, নিশ্চয়ই ব্লক পদ্ধতি তুমি পুরো বর্ণনা লিখবে না, যে কিভাবে করা হয় কার্যপ্রণালীর বর্ণনা, তারপরে হচ্ছে যে ব্লক কিভাবে তৈরি করা হয়, কাঠের ডাইস বা হচ্ছে মেটাল শিটে যে ডাইস তৈরি করে করা হয়, এত কিছু না, জাস্ট সংক্ষেপে যতটুকু লেখা সম্ভব হয় ব্লক পদ্ধতি। বাটিক, টাইডাই, ঠিক আছে, যেমন টাইডাই, টাইডাই বাঁধনের কৌশল, অনেক ধরনের কৌশল আছে। জাস্ট সংক্ষেপে যে টাইডাই কি, টাইডাই হচ্ছে কাপড়টা বেঁধে রং করা। তো হচ্ছে কাপড়টা আমি যখন হচ্ছে বেঁধে রং করার আগে হচ্ছে আমার কি করতে হবে, কাপড়টাকে ডিসাইজ করে নিতে হবে, অর্থাৎ মার দূর করে নিতে হবে। তারপর নকশা অনুযায়ী হচ্ছে আমার বিভিন্ন বাঁধনের কৌশলগুলি আছে, সেই বাঁধনের কৌশলগুলো অনুযায়ী কাপড়টা বেঁধে ফেলতে হবে, তারপর রং করা। আবার স্ক্রিন প্রিন্টিং এর মধ্যে জাস্ট যতটুকু অল্প কথা লেখা সম্ভব, কারণ এখানে আমার সারফেস ডিজাইনিং টেকনিকের একটা পার্ট হচ্ছে কালার, মানে আমি কালার রেঞ্জ দিয়ে কিভাবে করা যায়।
তো যদি আসে প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে কিভাবে হচ্ছে করা হয়, এটা 4 নাম্বার বা 6 নাম্বার যত নাম্বারের জন্য আসুক না কেন, জাস্ট 4-5টা পদ্ধতি, 5টা পদ্ধতি বা 4টা পদ্ধতি একটু বর্ণনা করতে হবে সংক্ষেপে। ম্যাম, ডিসচার্জ হুম। প্রিন্টিং এ আমরা কি হচ্ছে ডিসচার্জ স্টাইল অফ প্রিন্টিং, এটা হচ্ছে টেক্সটাইল কেমিস্ট্রি 3 তে হ্যাঁ, আছে। টেক্সটাইল কেমিস্ট্রি 3 তে আছে। মানে ডিসচার্জটা কি? মানে রংটা তুলে ফেলা। এটা সুন্দর করে দেখবে যে টেক্সটাইল কেমিস্ট্রি 3 বইতে আছে যে আমার একটা কাপড়ের উপরে নরমালি কাপড়ে যে কালারটা থাকে সেই কাপড়টা থেকে কি রংটা তুলে ফেলার যে পদ্ধতি, একটা কেমিক্যাল প্রয়োগ করে রংটাকে যে তুলে ফেলা হয় ডিসচার্জ, অর্থাৎ কি কালারটা দূর করে ফেলা হয়। অর্থাৎ যখন আমি কালারটা তুলে ফেলবো তখন ওই জায়গাটা কি সাদা হয়ে যাবে। তখন সাদাই রাখা হয় অনেক ক্ষেত্রে, অথবা আবার সেটাকে আবার ডিসচার্জ কালারও করা হয়। তার মানে কালারিং ডিসচার্জও করা হয় যে আমি যখন রংটা আমার যে ধরো হয়তো আমি হয়তো আমার ব্লু রঙের কাপড় ছিল, ব্লু রঙের কাপড় থেকে আমার একটা নির্দিষ্ট স্থানে আমি রংটা তুলে ফেললাম, তুলে ফেলার পরে আমি সেই জায়গাটাতে আমি হয়তো সাদা রাখতে পারি, তুলে ফেলার পরে যে সাদা হলো সাদা রাখতে পারি, অথবা আমি অন্য কোনো কালার হয়তো আমি লাল বা হচ্ছে সবুজ বা হচ্ছে হলুদ, আমি এই টাইপের কালার আমি যোগ করতে পারি। এটা হচ্ছে ডিসচার্জ টেকনিক, যে রংটা তুলে ফেলার পদ্ধতি। এটা টেক্সটাইল কেমিস্ট্রি 3 বইতে আছে। আমি যে কথাটুকু বললাম এটাই লেখা আছে ওখানে দেখবে। ম্যাম, আপনি আমাদের এমব্রয়ডারি একটা ক্লাস নিলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এমব্রয়ডারি একটা আমি ক্লাস নিব। আচ্ছা আপাতত বলো এই 8 নাম্বার টপিকে আর কোনো সমস্যা আছে কি? মোটামুটি তোমার প্রশ্ন উত্তর পেয়েছো? ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর পেয়েছো? জি ম্যাম, মোটামুটি পেয়েছি। ম্যাম, আরেকটা হচ্ছে প্লিট আর গ্যাদার মধ্যে পার্থক্য আসলে আমরা এখানে মানে কিভাবে ওগুলো লিখবো? আচ্ছা, প্লিট আর গেদারের পার্থক্য মেইনলি আসলে 2টা টাইপের পার্থক্য হয়। প্লিটটা হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে? প্লিটটার আমার হচ্ছে যে আমি কুচিটা হয়, প্লিটের যে কুচিটা পড়ে সেটা আসলে কাউন্ট করা যায়। দেখবে যে সেটা বক্স প্লিট হোক, রাউন্ড প্লিট মানে নাইফ প্লিট হোক, বা হচ্ছে ইনভার্টেড প্লিট হোক, বা হচ্ছে অ্যাকর্ডিয়ান প্লিট। অ্যাকর্ডিয়ান প্লিটও দেখবে যে অসংখ্য প্লিট থাকে না, অনেকটা কি যে এই যে একটা যন্ত্র যে আছে অ্যাকর্ডিয়ান, দেখবে যে হচ্ছে গলার মধ্যে একটা মানে বেঁধে একটা যন্ত্র আছে না যেটা বাজায়, মানে গান গাওয়ার সময় যেটা ইনস্ট্রুমেন্ট বাজায়, যে এটাকে অ্যাকর্ডিয়ান বলে। এই অ্যাকর্ডিয়ানের অনুসারে আসলে এই প্লিটটা হয়, সেজন্য এটাকে অ্যাকর্ডিয়ান প্লিট বলে। এটাতেও কিন্তু অসংখ্য প্লিট থাকে, অসংখ্য ভাঁজ থাকে, কিন্তু তারপরে এই ভাঁজগুলো কাউন্ট করা যায়। কিন্তু গেদারের ভাঁজ কখনোই কাউন্ট করা যায় না। তার মানে গেদার আর প্লিটের একটা প্রধান পার্থক্য হচ্ছে কি, আমার একটা হচ্ছে কাউন্টেবল, অর্থাৎ প্লিটটা হচ্ছে কাউন্টেবল আর গেদারটা হচ্ছে আমার আনকাউন্টেবল, এটাকে কাউন্ট করা যায় না। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে প্লিটের একটা নির্দিষ্ট প্রস্থ থাকে, ঠিক আছে? এটা নির্দিষ্ট প্রস্থ থাকে না, দেখবে বক্স প্লিট হোক বা নাইফ প্লিটই হোক বা অ্যাকর্ডিয়ান প্লিটই হোক, সেটা একটা নির্দিষ্ট একটা প্রস্থ থাকে। প্রত্যেকটা একই প্রস্থে। নাইফ প্লিটে যখন করা হয় তখন কি প্রত্যেকটা, যদি আমি 1 ইঞ্চি নাইফ প্লিট করি আমার প্রত্যেকটা 1 ইঞ্চি থাকবে। তার মানে কি আমার নির্দিষ্ট একটা প্রস্থ আছে। কিন্তু গেদারে কি কোনো প্রস্থ আছে? খেয়াল করেছো তোমরা? গেদারে কিন্তু কোনো প্রস্থ থাকে না। গেদারটা তোমার অসংখ্য কুচি কুচি হয়, সেক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো প্রস্থ নেই গেদারের ক্ষেত্রে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম, বুঝেছি। এই দুইটা পার্থক্য দিলেই হবে? হ্যাঁ, শুধুমাত্র এই 2টা পার্থক্য লিখলেই হবে। এই 2টাই মেইনলি পার্থক্য, আর কোনো পার্থক্য নাই তো, ঠিক আছে? শুধু এই 2টাই পার্থক্য। ম্যাম, লে ফিগার কি আমাদের সিলেবাসে আছে? আচ্ছা, লে ফিগারটা আমি লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ফিগার ড্রয়িংটা করিয়েছি, ঠিক আছে? ফিগার ড্রয়িং, ফ্যাশন ফিগার ড্রয়িং আর লে ফিগার ড্রয়িং একই জিনিস, ঠিক আছে? ওখানে জাস্ট হচ্ছে কিভাবে ফ্যাশন ফিগার ড্রয়িং করা বা কিভাবে লে ফিগার তৈরি করা হয়, একই জিনিস, আমি তো প্রসিডিউরটা পড়িয়েছি।
ম্যাম আমাদের এসকেসি এর ক্লাস কবে শুরু হবে? আসলে ক্লাস না করে ওটা আসলে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। হ্যাঁ, আমি যখন হচ্ছে পড়িয়েছি আমি বুঝতে পেরেছি যে অনেকেই একটু বুঝতে অসুবিধা হয়েছে। কারণ এটা আসলে যখন প্র্যাকটিক্যালি করবে তখন ভালো বুঝবে। আমাকে তো ম্যাডাম বলল যে সাইদ স্যারের সাথে কথা বলেছে ক্লাসের জন্য। আমি আরেকবার একটু নক দিয়ে দেখবো। ম্যাম ভালো ডিজাইনের বৈশিষ্ট্য আর আদর্শ ডিজাইনের বৈশিষ্ট্য মানে ওই যে আমাদের ইয়ে ছিল একই। যে হ্যাঁ ডিজাইনের ডিজাইনে হচ্ছে আমরা ইয়েগুলো যখন লিখবো যে ডিটারমিনেশন এনথাজিয়াজম এগুলো লিখে নিতে হবে। আচ্ছা, ডিজাইনের বৈশিষ্ট্য আর ভালো একটা আমি পড়েছিলাম তোমাদেরকে ভালো ডিজাইনের বৈশিষ্ট্য। হ্যাঁ পড়েছি তো, হ্যাঁ ডিটারমিনেশন এগুলি ভালো নকশার বৈশিষ্ট্য। আচ্ছা, যদি প্রশ্নটা আসে যে ভালো ডিজাইনের মানে ভালো নকশার বৈশিষ্ট্য অর্থাৎ গুড ডিজাইন, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ডিজাইন, তো সেক্ষেত্রে কিন্তু ডিটারমিনেশন এগুলি না। কিন্তু ভালো নকশার বৈশিষ্ট্য কিন্তু তোমরা যেটা সেকেন্ড ইয়ারে বলেছো, যেটা ছিল যে আমার ভারসাম্য, সমানুপাত, ছন্দ, মানে কি বলে এটাকে, ছন্দ শিল্প উপাদান। হ্যাঁ না, শিল্প উপাদান এবং শিল্পনীতির যথাযথ প্রয়োগ থাকা যেটা। এরপরে কি যে দেশীয় কাঁচামাল ব্যবহার করা, তারপরে হচ্ছে যে কি মানে ডিজাইনটাকে আর বেশি সহজ করা, বেশি রকম মানে জটিল না করা, বেশি জাঁকজমকপূর্ণ না করা, সরল করা, মানে এই টাইপের আরো অনেকগুলো বৈশিষ্ট্য ছিল না, সেটা হচ্ছে ভালো নকশার বৈশিষ্ট্য বা গুড ডিজাইন, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ডিজাইন। আর যেটা বলবে হচ্ছে যে তোমার ডিজাইনারের গুণাবলী, সেটা আবার আলাদা কিন্তু, যে একজন ভালো নকশাকারের বৈশিষ্ট্য কি বা একজন ভালো নকশাকারের গুণাবলী কি কি থাকা উচিত বা আদর্শ ডিজাইনারের গুণাবলী বর্ণনা করো, সেটা কিন্তু আবার আলাদা জিনিস। সেটা আমি তোমাদেরকে একদম শুরুর দিকে পড়িয়েছি, মনে আছে? আমি শুরুর দিকে যে আমি তোমাদেরকে এই যে এখানে ছিল যে আদর্শ ডিজাইনের বৈশিষ্ট্যগুলো। আমার মনে হয় প্রশ্নটা হবে আদর্শ ডিজাইনারের বৈশিষ্ট্য, ঠিক আছে? কারণ ফ্যাশন ডিজাইনের বৈশিষ্ট্য আসে না, যেমন এই যেটা রোল অফ ডিজাইনার, আদর্শ ডিজাইনারের গুণাবলী বা রোল কি, ভূমিকা কি, এইটা যেটা আমি তোমাদেরকে পড়েছি যে ক্রিয়েটিভিটি থাকবে, আন্ডারস্ট্যান্ডিং ফ্যাশন ট্রেন্ডস, অ্যাবিলিটি টু ফিল ডিজাইনে এসেছিল। আচ্ছা আচ্ছা, যদি ডিজাইন আসে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারে যেটা তোমার লিখেছে যে ভারসাম্য, সমানুপাত, ছন্দের যথাযথ প্রয়োগ, অর্থাৎ কি শিল্প উপাদান, শিল্প নীতির প্রয়োগ, নকশাটাকে যত সম্ভব হচ্ছে যে সরল রাখা বাঞ্ছনীয়, বেশি জাঁকজমকপূর্ণ না করা, তারপরে হচ্ছে দেশীয় কাঁচামালের ব্যবহার। একটু গন্ডগোল আছে, বাংলা লিখছি যে ডিজাইনের বৈশিষ্ট্য আর ইংলিশে লিখে দিচ্ছি যে আইডিয়াল ডিজাইনার। এটাই আমি সেটাই বলছি যে ফ্যাশন ডিজাইনিং এ এই প্রশ্নটা আসে না। এই জন্য অনেক সময় হচ্ছে যখন তোমরা বাংলা প্রশ্ন দেখো তখন অবশ্যই ইংলিশ ভার্সনটা দেখে নিবে, কারণ বাংলার প্রশ্ন অনেক সময় ভুল থাকতে পারে, সেটা ইংলিশে সাধারণত কারেক্টটাই থাকে। তো যার কারণে যে কোনো প্রশ্ন সাথে সাথে দেখবে যে নিচে ইংলিশ ভার্সন দেওয়া থাকে, তোমাকে পৃষ্ঠা উল্টাতে হবে না, বাংলার পরে ইংলিশ ভার্সন দেওয়া আছে, তো অবশ্যই ইংলিশ ভার্সনটা চেক করা, তাহলে হচ্ছে বুঝে যাবে। আচ্ছা, আর প্রশ্ন? ম্যাম ফেভারিট থিম। আচ্ছা, ফেব্রিক থিমটা হচ্ছে কি, যে আমার হচ্ছে বিভিন্ন ধরনের থিম হতে পারে, সেটা হচ্ছে যে জিওমেট্রিক থিম হতে পারে, ন্যাচারাল কোনো থিম হতে পারে, যে সেটা হতে পারে মাউন্টেন থিম হতে পারে, হিল হতে পারে, গাছের পাতার কোনো থিম হতে পারে, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা থিম নিয়ে সে যে আমার হচ্ছে যে ফ্যাব্রিকটা তৈরি হয়, সেটাই হচ্ছে আমার আসলে ফ্যাব্রিক থিম। যে আমার হয়তো জিওমেট্রিক, আমার ফ্যাব্রিকের থিমটা হলো জিওমেট্রিক শেপ, অর্থাৎ কি আমার ফ্যাব্রিকের মধ্যে জিওমেট্রিকের কোনো মোটিভ থাকবে, ঠিক আছে? বা আমার ন্যাচারাল কোনো থিম, অর্থাৎ স্পেসিফিক হতে পারে, সেটা আমার গাছের পাতা হতে পারে, ফ্লোরাল কোনো থিম হতে পারে, ঠিক আছে? সেটা ফ্লোরাল থিম হতে পারে, বা সেটা হচ্ছে যে আমার কোনো হিল বা হচ্ছে মাউন্টেন বা রেইন বা সানসেট, এই যে কোনো ধরনের থিম হতে পারে। ম্যাম সেকেন্ড ইয়ারে যে পড়িয়েছিলেন ন্যাচারাল, জিওমেট্রিক্যাল, মানে ওগুলোই তো? হ্যাঁ, ওগুলো মানে থিম মানেই হচ্ছে যে দেখবে যখন তোমরা ফোর্থ ইয়ারে উঠে যখন তোমরা ড্রেস তৈরি করবে তখন দেখবে যে বলবে তোমাকে একটা থিম সিলেক্ট করা। থিম সিলেক্ট করা মানে কি, হয় তুমি জিওমেট্রিক কোনো থিম নিবে,
হয়তো জিওমেট্রিক থিমের মধ্যে তুমি ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গাকার যেকোনো থিম নিতে পারো। আবার যখন আসবে যে তুমি ন্যাচারাল থিম নিয়ে কাজ করো, এখন ন্যাচারাল থিম তো অনেক বেশি ভাস্ট একটা এরিয়া, কিন্তু ভাস্ট একটা এরিয়ার মধ্যে তখন তোমাকে স্পেসিফিক, হয়তো আমি মাউন্টেন নিয়ে কাজ করব, বা আমি হচ্ছে স্টার নিয়ে কাজ করব, বা আমি হচ্ছে যে কোনো হচ্ছে ফুল, স্পেসিফিক কোনো ফুল নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, তো এগুলি হচ্ছে থিম, যে আমি একটা মানে উদ্দেশ্য যে আমি কোনটা বেস করে আমি কাজ করব, এটা আসলে একটা থিম, মানে ফেব্রিকের থিম 1 নম্বরের জন্য মনে হয় আসে, তাই না? আচ্ছা, এরপরে আজকে কিন্তু আমার হ্যাঁ বলো। সিমের বৈশিষ্ট্য, সিম তো আমরা হচ্ছে যে ক্লাস 1 2 এইভাবে তো আপনি আমাদের পড়িয়েছিলেন। হ্যাঁ, তো সেটাই তো, সেখানের মধ্যেই তো বৈশিষ্ট্যগুলো ছিল, এখান কেন থেকে লিখে বৈশিষ্ট্য দিব। থাকবে না? হ্যাঁ, সিমের বৈশিষ্ট্য তো আমি একদমই হচ্ছে স্পেসিফিক করে পড়িয়েছি। প্রত্যেকটা সিমে ক্লাস 1 2 প্রত্যেকটারই তো বৈশিষ্ট্য আকারে তো আমি পড়িয়েছি। এই যে এখানে তো বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে, তাই না? মোস্ট কমনলি ইউজ, দ্য ফ্যাব্রিক ক্যান্স আর ইন সেম ডিরেকশন, দ্য মোস্ট বেসিক এখান থেকে সুপার ইম্পোজ সিম। প্রতিটা থেকে 1 লাইন 2 লাইন করে নিয়ে লিখে দিলেই তো হবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস থেকে বৈশিষ্ট্যগুলি লেখা। এগুলি মানে প্রশ্ন জিনিস কিন্তু আমি ঠিকই পড়িয়েছি, জাস্ট যখন প্রশ্ন একটু ঘুরিয়ে আসছে তখন তোমাদেরকে তো সেভাবে আনসার করতে হবে, ওটাও বুঝতে হবে। আসলে মেইনলি তো সমস্যা অত বেশি ছিল না, কোশ্চেনে অ্যান্সার কিভাবে হ্যাঁ, করব এটা কোশ্চেন বুঝতে আনসার, পারছিলাম না, সেজন্য এগুলো হ্যাঁ প্রবলেম এটাই। রেখেছি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি তো সবই পড়িয়েছি তোমাদেরকে, সমস্যা তো পড়িয়েছেন থাকার কথা কিন্তু না, মানে মানে গোছায় লিখতে পারছিলাম না। হ্যাঁ, মানে প্রশ্নগুলি হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা, কারণ দেখো এখন যদি একই টাইপের প্রশ্ন করে সিম কি, সিমের প্রকারভেদ গুলি লিখো, একই টাইপের গতানুগতিক প্রশ্ন করলে তো সমস্যা, সব বছরে যদি একই গতানুগতিক প্রশ্ন আসে সেজন্য একটু ঘুরিয়ে ফেলে। যে আবার কখনো কিন্তু আসে সিমের ব্যবহার উল্লেখ করো, তার মানে কি যে প্রত্যেকটা ক্লাস হয়তো সুপার ইম্পোজ সিম সম্পর্কে একটু লিখে, বা একটু বৈশিষ্ট্য বা এটা সম্পর্কে একটু লিখে তারপর ব্যবহারগুলি, তার মানে ব্যবহারটা অবশ্যই মাস্ট। যখন আসবে সিমের ব্যবহার লিখো, তখন সিমের ব্যবহার আর প্রত্যেকটা সিমের চিত্র দেয়া। আমি বলেছি তোমাদেরকে সিমের চিত্রগুলি ভালো করে শিখতে, কারণ এই প্রশ্নটা আসেই ম্যাক্সিমাম, সেটা ব্যবহার হিসেবে আসুক না কেন, সেটা বর্ণনা হিসেবে আসুক, যেভাবে আসুক না কেন, অবশ্যই চিত্র দিতেই হবে, মাস্ট। ঠিক আছে? জি ম্যাম, এটা 2 মার্কসের জন্য এসেছিল। হ্যাঁ, ব্যবহার 2 মার্কসের জন্য আসলে তখন প্রত্যেকটা ক্লাসের একটা করে বৈশিষ্ট্য ব্যবহার লিখবে, 1 2 করে ব্যবহার লিখে দিবে। জি ম্যাম, মোটামুটি তো প্রবলেম সলভই হয়ে গেল। এখন এমব্রয়ডারিটা আপনি আমাদের একদিন বোঝাই দিলে ওখান থেকে আচ্ছা, টোটালি এমব্রয়ডারির মধ্যে যেটা আমি বলছিলাম যে এই এমব্রয়ডারির হচ্ছে শুধুমাত্র এমব্রয়ডারি কি, এটার একটু হিস্ট্রিটা আর ট্রেডিশনাল এমব্রয়ডারির নাম, এটাও মনে হয় আমি তোমাদেরকে পড়িয়েছি একদম শুরুর দিকে। আচ্ছা, তারপরেও এটা আমি একদিন আবার একটু দেখিয়ে দিব। আর এখানে কোশ্চেন বাকি ছিল একটা যে আছে, আমি জানি যে গ্রানাইট এবং শেডেড এমব্রয়ডারি, এই দুইটা জিনিস আমি হচ্ছে যে কোথাও খুব ভালো পাইনি, তবে আমাদের সেমিনার একটা বই আমি একদিন পেয়েছিলাম, ওই বইটাতে আমি দেখলাম যে ওই এমব্রয়ডারি লেখা আছে। আসলে গ্রানাইট আর শেডেড এমব্রয়ডারি তোমরা হচ্ছে একটু নেটে সার্চ দিয়ে দেখবে যে এটার কিভাবে করা হয়, আসলে এইটাই আসলে আসে পরীক্ষায়, যে গ্রানাইট আর শেডেড এমব্রয়ডারি জাস্ট প্রসিডিউরটা, তৈরির প্রসিডিউরটা দেখবে যে পাবে। আর ঠিক আছে, আমি দেখি নেক্সট ক্লাসে ওটা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে মোটামুটি তো সব ক্লিয়ারই, আর সমস্যা থাকার কথা না। যে কাফ, ওয়েস্ট ব্যান্ড, এগুলো কিন্তু পরীক্ষা আসে না তেমন একটা, কিন্তু আমি এগুলোর স্লাইড করেছি, নেক্সট ক্লাসে একটু দেখিয়ে দিব শুধু ক্লাস এগুলো থেকে কখনোই সেভাবে কোশ্চেন আসেনি। হ্যাঁ, কখনোই সেভাবে প্রশ্ন আসে না। আমি সেই জন্য যেমন ধরো ভেন, প্লিট, বায়াস, ড্রেপ, তারপর ফাসেনিং, এগুলি থেকে কিন্তু তেমন প্রশ্ন কখনোই আসে না। শুধু মেইনলি প্রশ্ন আসে কি, সেটা হচ্ছে যে পকেট আসে, তারপরে হচ্ছে হেমলাইন আসে অনেক ক্ষেত্রে, ডার্ট, গেদার, টাক, তারপর হচ্ছে পকেট, এগুলি আসে। তো যার কারণে আমি এগুলি তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে আগে পড়িয়েছিলাম। এরপরে এখন যেহেতু মোটামুটি আমি দেখিয়েছি, আর সমস্যা থাকার কথা না, তারপর সমস্যা হলে নেক্সট ক্লাস, তাহলে নেক্সট ক্লাসে আমি এমব্রয়ডারিটা দেখছি, আর তো কোনো টপিকে সমস্যা নেই।
ম্যাম আপাতত তো নেই, যদি কিছু খুঁজে পাওয়া যায় তখন হ্যাঁ, আপনি সেটা নেক্সট তো ক্লাসে একটু হ্যাঁ। বলে দিলেই হবে, আমাদের তো অত বেশি সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। অনেক সময় ক্লাস নিলাম, বোরিং ফিল করার কথা। জি ম্যাম, ঠিক আপনার আছে অনেক তাহলে। অনেক কষ্ট হয়ে গেল। না, কষ্ট হওয়ার কিছু নেই। তোমাদের সমস্যা থাকলে আমি সমাধান করবো, এটাই তো আমার কাজ। ঠিক আছে তাহলে, ভালো থাকো। নেক্সট আমি যেদিন ক্লাস নিব রুটিনে থাকবে, সেদিন ক্লাসটা নিব। আর যদি খুলেই দেয় তাহলে তো ফিজিক্যালি ক্লাস নিতেই পারবো। তো টেনশন ম্যাডাম করার নতুন কারণে রুটিনটা কি দিয়েছে? মানে 31 তারিখের পর, কোনটা? 31 তারিখের পরের যে রুটিন। আচ্ছা না, 31 তারিখে পরের রুটিন এখনো দেয়নি, সেটা 31 তারিখেই দিবে। তো আচ্ছা, নতুন রুটিন পেলে আমি নতুন রুটিনটা তোমাদের পাঠিয়ে দিব। আর নতুন রুটিনে আমার যেদিন ক্লাস থাকবে তোমাদের সাথে সেদিন ক্লাস নেবে। আমার মনে হয় আর একটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, তোমাদের সমস্যা তেমন থাকার কথা না। ওই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসে, সেটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।